নিবেদিতা এলেন, নিবেদিতা স্কুল খুললেন, শারদা মা সেখানে উপস্থিত ছিলেন এবং এখানকার যে মেয়েরা পড়বে তার আদর্শ নারী হয়ে ওঠে। নিবেদিতা পড়ালেন কদিন? নিবেদিতা 1898 সালের কালী পুজোর দিনে স্কুল খুললেন। বলেন যে নিবেদিতার ভারত সম্বন্ধে বোধ এরকম কারুর ছিল না। নিবেদিতা ভারতবর্ষে এসে যিনি বিবেকানন্দ চাইতেন না সেটি করেছিলেন, প্রত্যক্ষ জড়িয়ে পড়েছেন রাজনীতির সঙ্গে। এবং বিবেকানন্দকে যে নিবেদিতাকে যে চলে যেতে হলো স্বামীজির দেহত্যাগের কয়েকদিন পরে, তিনি মাদ্রাজে গিয়ে পলিটিক্যাল বক্তৃতা করলেন এবং মিশন তাকে কাগজে বিজ্ঞাপন দিয়ে, শেষ সময় বিজ্ঞাপন দিয়ে বললো যে এর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। নিবেদিতাই বিজ্ঞাপন দিলেন। স্বামীজির কথা আছে, আই এম নাইদার এ পলিটিশিয়ান নট এ পলিটিক্যাল এজিটেটর। রামকৃষ্ণ মিশন যে কারণে কখনো পলিটিক্সের সঙ্গে জড়ায় না, মিশন সাধুরা ভোট দেন না। রবীন্দ্রনাথ জীবনের শেষ ইন্টারভিউ দেন রানীচন্দ্রকে। রানীচন্দ্র নিবেদিতার কথা জিজ্ঞেস করেন। রবীন্দ্রনাথ বলেন ইমোশন বলে একটি কথা আছে, তার কোনো যথাযথ বাংলা অনুবাদ এখনো হয়নি। ইমোশনের সঙ্গে যখন আদর্শ মিলে যায় তখন বড় সুন্দর অবস্থা। নিবেদিতা ইমোশনের সঙ্গে আদর্শকে মেলাতে পেরেছিলেন, ভালোবাসতে পেরেছিলেন তার গুরুকে, গুরুর দেশকে, দেশের ইতিহাসকে, দেশের মানুষকে। সে যখন আওয়ার পিপল বলতো, তার কথার মধ্যে যে আত্মীয়তার সুর বাজতো, আমার মধ্যে তা কখনো বাজে না। মজা হচ্ছে একটিমাত্র চিঠি পাওয়া যায়, যে চিঠিতে নিবেদিতা বাংলায় খুকি লিখেছে। আলোচনা কি জানেন তো, এই আলোচনার যেমন শেষ নেই একটা দিকে, তেমনি আলোচনার গভীর ভাবে প্রয়োজন আছে। প্রয়োজন আছে দুটি কারণে: এক, মানুষের ভুল ভাঙানোর জন্য; দুই, মানুষকে তার প্রেক্ষিতে বিচার করার ভীষণ প্রয়োজন। এবং এই আলোচনা আপনি যত করবেন আপনি তত ঋদ্ধ এবং সুন্দর হবেন ভেতর থেকে। নমস্কার, স্মরণে মননে চিন্তায় ও চেতনায় নামক পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। বলাই বাহুল্য যে আজকে বাক্যালাপে আমার সঙ্গে আছেন আমাদের অতি প্রিয়চিত শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। তরুণবাবু, স্বাগত আপনাদের আমাদের পডকাস্টে। এটা পবিত্র সুরের বা প্রাণারাম ইউটিউব চ্যানেলের একান্ত অনুষ্ঠান, সেই জন্য তাকেও ধন্যবাদ দিই। আমাদের গতদিনের আলোচনা ছিল যে রবীন্দ্রনাথ এবং স্বামীজি, সেটা নিয়ে একটা অতি মধুর, আমি নিজে অন্তত ভীষণ রকমের স্যাটিসফাইড, একটা অতি মধুর আমাদের এই পডকাস্টে আলোচনা হয়েছিল। আজকে আমি নিয়ে আসছি সেখানে আরেকজনকে, যিনিও অত্যন্ত পরিচিত আমাদের কাছে। তিনি হচ্ছেন সিস্টার নিবেদিতা। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে সিস্টার নিবেদিতাকে ইনফ্যাক্ট নিয়ে এসেছিলেন স্বামীজির সঙ্গে তার পরিচয় বিদেশে হয়েছিল, তিনি অনুরক্ত হয়েছিলেন স্বামীজির এতে। তার সঙ্গে অন্য কি রিলেশন নিয়ে সেটা আপনি ভালো বলবেন, কিন্তু তিনি অ্যাটলিস্ট স্বামীজির প্রতি অত্যন্ত রকমের অ্যাট্রাক্টেড হয়েছিলেন, সেটাই বোধহয় বলা ভালো। এবং স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ফাইনালি স্বামীজি কিছুদিন ওনাকে আটকে রেখে বহুদিন পরে স্বামীজি এখানে নিয়ে এসে উনি, দুর্ভাগ্যের বিষয় যে স্বামী চলে যাওয়া, মানে ওনার অনেক আগে স্বামীজি, নিবেদিতা এখানে থাকতে থাকতেই স্বামীজি চলে গেল। তারপরেও স্বামীজি বেশ অনেকদিন ছিলেন নিবেদিতা। এবার আমার প্রশ্ন হচ্ছে যে স্বামীজি যে উদ্দেশ্যে ওনাকে নিয়ে এসছেন এবং স্বামীজি চলে যাওয়া অবধি এই যে বিরাট কর্মকাণ্ডের সিস্টার নিবেদিতা যুক্ত ছিলেন এবং ভারতবর্ষের অন্যতম অঙ্গ হিসেবে উনি প্রায় হয়ে গেছেন, সেখানে স্বামীজির পার্সপেক্টিভে আপনি নিবেদিতাকে কিভাবে দেখবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে স্বামীজির চিঠির কথা বলি। বেশ 1896 সালে পরিচয় হয়েছিল তো ইংল্যান্ডে, সিসমে ক্লাবে। স্বামীজিরা চিঠি লিখলেন নিবেদিতাকে ভারতবর্ষে ফিরে, যে ভারতবর্ষ একসময় বহু মহিষী নারীর জন্ম দিয়েছে, এখন পারছে না, তাই তাকে বিদেশ থেকে আমদানি করতে হবে। তোমার ঐকান্তিকতা, পবিত্রতা এবং তোমার ধর্মনীতিতে প্রবাহিত কেল্টিক রক্ত তোমাকে যোগ্য নারী রূপে তৈরি করেছে। নিবেদিতা এলেন, নিবেদিতা স্কুল খুললেন, শারদা মা সেখানে উপস্থিত ছিলেন এবং এখানকার যে মেয়েরা পড়বে তার আদর্শ নারী হয়ে ওঠে। যদি আমার বক্তব্য শোনেন, আমি সবাইকে একটা প্রশ্ন করি, তাতে মাতাজিরা উত্তর দেন না, মনে মনে আমার উপর চটেন, নিবেদিতা পড়ালেন কদিন? এটা হচ্ছে আসল কথা। অ্যানালিটিক্যালি ভাবতে হবে, আবেগের কোনো জায়গা নেই। নিবেদিতা 1898 সালের কালী পুজোর দিনে স্কুল খুললেন। 1899 সালের গোড়ায় শুরু হলো প্লেগ, স্কুল বন্ধ হয়ে গেল পুষ্পালনে, উত্তর কলকাতায় প্লেগ ছড়িয়েছিল। 1899 সালের মাঝামাঝি চলে গেলেন স্বামীর সঙ্গে দ্বিতীয়বার বিদেশে।
1901 সালে ফিরলেন, 1901 সালে স্বামীজির সঙ্গে পূর্ববঙ্গে গেলেন, 1902 সালে স্বামীজি 4 জুলাই চলে গেলেন। নিবেদিতা স্কুলটা চালালেন কবে? এইবার যদি বলেন যে নিবেদিতার ভারত সম্বন্ধে বোধ, এরকম কারুর ছিল না, ছিল না। তার যে বইগুলো আমরা দেখি, মাই মাস্টার সহিম, রিয়েল টেলস অফ হিন্দুইজম, সিভিক অ্যান্ড ন্যাশনাল আইডিয়াস, তারপর ওয়েভ অফ ন্যাশনাল লাইফ, তুলনা হয় না। তার শিক্ষার পরিলেখার তুলনা হয় না সে বই। কিন্তু সে তো তার ভাষার অসম্ভব জোর ছিল। তিনি ওদেশেই একজন পত্রলেখিক হিসেবে বিখ্যাত ছিলেন, সাহিত্যিক হিসেবে বিখ্যাত ছিলেন, সিসমে ক্লাবের সেক্রেটারি ছিলেন। সিসমে ক্লাবে ইংল্যান্ডের সব পণ্ডিতরা যেতেন, বার্নার্ড শ, সিডনি এবং বিয়াট্রিস ওয়েব এরা নিয়মিত যেতেন সিসমে ক্লাবে। সেইখানেই অত্যন্ত শিক্ষিত ছিলেন এবং শিক্ষিত মানে শিক্ষকতাও করতেন, এবং সেই উইম্বলডন স্কুল ছিল তার, এবং সেইখানে স্বামীজির সঙ্গে তার পরিচয় হয়। কিন্তু নিবেদিতা ভারতবর্ষে এসে যেটি বিবেকানন্দ চাইতেন না সেটি করেছিলেন, প্রত্যক্ষ জড়িয়ে পড়েছেন রাজনীতির সঙ্গে। এবং বিবেকানন্দকে যে নিবেদিতাকে যে চলে যেতে হলো স্বামীজির দেহত্যাগের কয়েকদিন পরে, তিনি মাদ্রাজে গিয়ে পলিটিক্যাল বক্তৃতা করলেন এবং মিশন তাকে কাগজে বিজ্ঞাপন দিয়ে, শেষ সময় বিজ্ঞাপন দিয়ে বললো যে এর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। নিবেদিতাই বিজ্ঞাপন দিলেন এবং নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ লিখবেন না। বারবারা ফক্সের একটা বই আছে, লং জার্নি হোম, সেখানে একটি চিঠি পাওয়া যায়। নিবেদিতা স্বামী ব্রহ্মানন্দকে লিখছেন যে আমি আশা করছি আপনারা আমার গুরুদেবের সমাধিস্থলে আমাকে মাঝে মাঝে গিয়ে বসবার অনুমতি দেবেন এবং আপনারা প্রতিদিন আমার জন্য প্রার্থনা করবেন। অপূর্ব চিঠি। বারবারা ফক্সের বইটা কেউ চোখেই দেখেনি, লং জার্নি হোম, চমৎকার লেখা। তার মানে রামকৃষ্ণ মিশন উনি চলে যাওয়ার পর কোন একটি এই পলিটিক্যাল রিজনে বোধহয়, হ্যাঁ, কারণ অফিশিয়াল যোগাযোগ আছে, কিন্তু এট দ্য সেম টাইম মানে নিবেদিতাকে তো রামকৃষ্ণ মিশনে ঢোকার অনুমতি নেই, এরকম ধরনের কোনো মার কাছে আসতেন, মার উত্তর বাড়িতে বসতেন, অত যোগাযোগ ছিল। মা যখন উত্তর ভাড়া বাড়িতে থাকতেন, নিবেদিতা আসতেন। স্বামীজির কথা আছে, আই এম নাইদার এ পলিটিশিয়ান নট এ পলিটিক্যাল এজিটেটর। রামকৃষ্ণ মিশন যে কারণে কখনো পলিটিক্সের সঙ্গে জড়ায় না, স্বামীজি না বলেছিলেন বলে। আমাকে বহু লোক প্রশ্ন করে সাউথে আধার কার্ড ভোটার কার্ড আছে, ভোট দেয় না কেন? জানেন তো, প্রত্যেক সাধু ভোটার কার্ড আছে, প্রত্যেক সাথে আধার কার্ড আছে, কিন্তু ভোট দেয় না। না, কারণ আধার কার্ড না হলে তো আপনি অনেক কিছু করতে পারবেন। বিদেশে যেতে পাসপোর্ট কি করে পাবেন? আধার কার্ডটা হবে না, ভোটার্স আইডেন্টি কার্ড ছাড়বেন। কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্টই করতে পারবেন, কিন্তু তারা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজটাকে এক্সিকিউট করেন না। এটা একটা খবর কিন্তু অ্যাকচুয়ালি, কিন্তু বহু সংঘ করেন তো, মাদার টেরেসা করেন, মাদার টেরেসার সন্ন্যাসিনীরা করেন, ভারত সেবাশ্রমের সঙ্গে সাধুরা করেন, মিশন সাধুরা ভোট দেন না। আচ্ছা, একটা কথা আমার জানতে ইচ্ছে করে যে সিস্টার নিবেদিতা ভারতীয় সিটিজেন হয়েছিলেন? মানে সেটা বোধহয় কোনো খবর নেই, ভারতীয় নাগরিক হয়েছিলেন, হননি বোধহয় উনি। শি কন্টিনিউ টু বি। আর ভারতীয় নাগরিকদের প্রশ্ন ওঠে, তখন ব্রিটিশ এম্পায়ার, দ্য সান নেভার সেটস ইন দ্য এম্পায়ার। তখন ভারত স্বাধীন হয়নি। না না, রাইট, সরি, আমার প্রশ্নটাই ঠিক করা হয়। এনিওয়ে, তো এইবার আসি যে সিস্টার নিবেদিতা তারপরে মানে স্বামীজি চলে যাবার পর ভারতবর্ষে যে ছিলেন, সেখানে পুরোপুরি সেই বিপ্লবীদের স্বার্থে ছিলেন নাকি না এই শিক্ষা ব্যবস্থা প্রসার? শিক্ষা ব্যবস্থা ছিলেন, বিপ্লবীদের সঙ্গে গভীর যোগাযোগ ছিল। নিবেদিতার সঙ্গে 1902 সালে বন্ধু হয় এস.কে র্যাডক্লিফের। এস.কে র্যাডক্লিফ স্টেটসম্যান এডিটর হন এবং সিস্টার নিবেদিতার সঙ্গে তার বন্ধুত্ব হওয়ার সুবাদে ইংরেজদের কাগজ স্টেটসম্যান জনকণ্ঠ হয়ে ওঠে। এবং তারা ভারতবর্ষের বিপ্লবীদের সম্বন্ধে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্বন্ধে লিখতে শুরু করে। র্যাডক্লিফের চাকরি চলে যায় 1906 সালে। নিবেদিতা বিদেশে যান, র্যাডক্লিফও বিদেশে চলে যান 1906 সালে। পরে তিনি ম্যানচেস্টার গার্ডিয়ানে লেখেন, তিনি বহু ইংরেজি বড় বড় কাগজে এডিটর হয়েছেন, তিনি নেচার পত্রিকার এডিটর হয়েছিলেন এবং তার কাজ ছিল লর্ড কার্জন যেখানে যেখানে বক্তৃতা করেন তারপরে গিয়ে তিনি সেইখানে কার্জনকে তুলোধনা করতেন। এবং প্রত্যেক বছর আমেরিকা গিয়ে বক্তৃতা করতেন। তার দেহত্যাগের পর ম্যানচেস্টার গার্ডিয়ান লিখেছিল যে এত ইনফ্লুয়েন্স আমেরিকার উপর আর কোনো ব্রিটিশের ছিল না। র্যাডক্লিফ খুব এবং জনকণ্ঠ হয়ে উঠেছিল স্টেটসম্যান। ধরুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তৃতা, সেই বক্তৃতার কার্জন বললেন যে ভারতীয় ছাত্রদের আমি বলি
তোমরা সৎ পথে থাকবে, মিথ্যার আশ্রয় কখনো জীবনে নেবে না। যখন কার্জন বক্তৃতা করছেন সেনেট হলে, নিবেদিতার রাগে গড়গড় করছেন, বেরিয়ে এসে তিনি ভারতীয় বললেন, আপনারা প্রতিবাদ করলেন না কেন? স্যার গুরুদাস সামনে ছিলেন, স্যার গুরুদাসকে নিয়ে নারকেল ডাঙ্গার বাড়িতে চলে আসেন, স্যার গুরুদাসের ঘোড়ার গাড়িতে, এবং সেখানে প্রবলেমস অফ দি ফার ইস্ট বলে একটি কার্জনের বই ছিল। সেই বইতে দেখা যায় কার্জন বলছেন তিনি যখন কাম্বোডিয়ায় পোস্টেড হন তখন তার বয়স হচ্ছে, কোরিয়ায় পোস্টেড হন তখন তার বয়স হচ্ছে 36 বছর। ওখানকার রাজকর্মচারী জিজ্ঞেস আপনার বয়স কত? উনি বলেন বয়স 40। বলেন কি করে সেটা সম্ভব হলো? বলে আপনাদের উত্তম আবহাওয়ার জন্য, কারণ সাহেবরা মনে করতে 40 না হলে লোকে তাকে মানবে না। এবং সেই প্রবলেমস অফ ফার ইস্ট নিয়ে স্যার গুরুদাস এবং নিবেদিতা র্যাডক্লিফের কাছে চলে যান স্টেটসম্যান হাউসে। সেখানে গিয়ে, সেটা ছিল শনিবার, পরের দিন রবিবার শুধু খবরটা বেরোয় কাগজে, রোববার কাগজ বন্ধ থাকতো, ফলে সোমবার কোনো সংস্করণ প্রকাশিত হয়নি। মঙ্গলবার দিনকে সেখানে এসকে র্যাডক্লিফের এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল, নিবেদিতার চিঠি এবং খবরটা বেরোয় এবং কার্জনকে তুলোধনা করা হয়। এবং সেইখানে স্যার গুরুদাসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রবলেমস অফ ফার ইস্ট তার বাড়িতে ছিল, ন্যাশনাল লাইব্রেরিতে বলা হয় গিয়েছে, ন্যাশনাল লাইব্রেরি নয়, তিনি সেনেট হাউস থেকে এই নারকেল ডাঙ্গার বাড়িতে এসেছিলেন। আমি জানি না প্রবলেমস অফ দি ফার ইস্ট আপনার বাড়িতে এখন খুঁজতে পাওয়া যাবে কিনা, পাওয়া গেলে একটা চমৎকার বইয়ের সন্ধান আমরা পেতাম। সেই কারণেই র্যাডক্লিফ চাকরি গিয়েছিল। 1906 সালে চাকরি চলে গেল র্যাডক্লিফের, লর্ড কার্জনের কারণেই। লর্ড কার্জনকেও তো ডেকে নেওয়া হলো, বঙ্গভঙ্গ যখন ফেলিওর হলো তখন কার্জনকেও ডেকে নেওয়া হলো, র্যাডক্লিফেরও চাকরি চলে গেল, নিবেদিতাও দেশ ছাড়তে বাধ্য হলেন এবং তিনজনে গিয়ে ইংল্যান্ডে জুটলেন। নিবেদিতা তার ভাই রিচমন্ডের সঙ্গে রিপাবলিক কাগজ বের করলেন, সেখানে নেভিনসন, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, নেভিনসন ম্যানচেস্টার গার্ডিয়ানের এডিটার, এবং র্যাডক্লিফের নিয়মিত লিখতেন ভারতবর্ষের কথা, এবং সাহেবরা কি অত্যাচার চালাচ্ছে সে কথা লিখতেন, এবং কার্জনকে তুলোধনা করতেন র্যাডক্লিফ প্রত্যেকটি সবাইকে। কার্জন তো অক্সফোর্ডের ভাইস চ্যান্সেলর হন, এখান থেকে চাকরি চলে যাওয়া। আচ্ছা, এখানে পড়ে। আচ্ছা, হ্যাঁ, অক্সফোর্ড ইউনিভার্সিটি ভাইস হ্যাঁ হ্যাঁ, কার্জন অত্যন্ত শিক্ষিত লোক ছিলেন। ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে যেটা বলা, হ্যাঁ, ওয়ারেন হেস্টিংস এর মতো না। আচ্ছা, এবার আসি আরেকটা সাবজেক্টে, মানে এই সিস্টার নিবেদিতাকে নিয়ে। আচ্ছা, সিস্টার নিবেদিতা যেরকম আপনি বললেন যে কিছুটা সেই পুরো রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন, তার চোখে আমরা যদি দেখি যে দুজনের নামই আমি করব, একটা হচ্ছে স্বামীজি, তিনি স্বামীজিকে কি চোখে দেখেছিলেন বা তার স্মৃতি কিরকম ধরনের হতে পারে, আর দ্বিতীয় কথা বলবো রবীন্দ্রনাথ, কেননা স্বামীজি চলে যাওয়ার পর আমি রবীন্দ্রনাথের সঙ্গেও তো তার বেশ কিছুদিন সম্পর্ক ছিল। স্বামীজিকে তিনি তো এবং স্বামীজির কাছে গল্প শুনে তিনি ডিটেলস অফ হিন্দুইজম লেখেন দ্বিতীয়বার বিদেশ যাওয়ার সময়। স্বামীজিকে অত্যন্ত সম্মান করতেন, রাজা বলে ডাকতেন। রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলছেন, একটি চিঠি এসছে, স্বামীজি দেখা করতে চান, চিঠিটা পড়েই আমাকে এখন উঠতে হবে, রাজা ইজ কলিং মি, এসব অসম্ভব শ্রদ্ধা করতেন একদম একদম একদম। এবং সে মনে রাখতে হবে স্বামী শারদানন্দের চিঠি নিবেদিতাকে স্বামী চলে যাওয়ার পর, হি ইজ নো মোর, হি ওয়েন্ট টু বেড এট 9 PM, নেভার টু রাইজ এগেইন। কিন্তু নিবেদিতাকে রবীন্দ্রনাথ কি চোখে দেখেছিলেন সেটা খুব দেখবার মতো। রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পান, ম্যানচেস্টার গার্ডিয়ানের একটি ছেলে কলকাতায় এসেছিল, তিনি আইরিশ ছিলেন, তিনি রবীন্দ্রনাথকে নিবেদিতার কথা জিজ্ঞেস করেন। রবীন্দ্রনাথ উত্তরে বলেন যে she never considered me to be a nationalist. I have only profound hatred for her. রবীন্দ্রনাথ ইনিশিয়ালি লিখেছেন, she was arrogant. কেমন বলেন? সেই রবীন্দ্রনাথ জীবনের শেষ ইন্টারভিউ দেন রানীচন্দ্রকে, রানীচন্দ্র নিবেদিতার কথা জিজ্ঞেস করেন। রবীন্দ্রনাথ বলেন ইমোশন বলে একটি কথা আছে, তার কোনো যথাযথ বাংলা অনুবাদ এখনো হয়নি। ইমোশনের সঙ্গে যখন আদর্শ মিলে যায় তখন বড় সুন্দর অবস্থা। নিবেদিতা ইমোশনের সঙ্গে আদর্শকে মেলাতে পেরেছিলেন, ভালোবাসতে পেরেছিলেন তার গুরুকে, গুরুর দেশকে, দেশের ইতিহাসকে, দেশের মানুষকে। সে যখন আওয়ার পিপল বলতো, তার কথার মধ্যে যে আত্মীয়তার সুর বাজতো, আমার মধ্যে তা কখনো বাজে না। সোজা কথা নাকি? আপনি পারবেন বলতে? একজন সাহেব বা মেম এসছে, তাকে আপনি বলছেন
যে সে যখন ভারতবর্ষ বলতো তার মধ্যে যে আত্মীয়তা সুর বাজে আমার মধ্যে বাজে না, সে ছিল লোকমাতা শিখাময়ী, আমি কৃতার্থ, আমার সঙ্গে মার্গারেট এলিজাবেথ নোবেলের পরিচয় হয়েছে। এই দুটো কন্ট্রাস্টটা ভাবুন যে এই একই লোক, সময় পাল্টিয়েছে, সময় পাল্টেছে, প্রেক্ষিত পাল্টিয়েছে, তিনি অন্যরকম ভাবে বলেছেন। শোনা যায় নোবেল প্রাইজ পাওয়ার ব্যাপারেও না, নিবেদিতা তো রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা অনুবাদ করলেন, ওলি সেরাবুলকে চিঠি লিখলেন যে সবই করেছি, কিন্তু এই খোকি শব্দটা যেটা ফাদার ইন ইন্ডিয়া লাভিংলি কলস হিজ ডটার খোকি, সেটা করতে পেরেছি কিনা বলতে পারবো না। এবং সেটির অবনীন্দ্রনাথের মাধ্যমে রটনস্টাইন পান। ইয়েটসকে নিবেদিতা চিঠি লিখে যে তুমি যার কবিতা পড়ছো, মনে রাখবে তিনি শুধুমাত্র কবি নন, তিনি একজন ঋষি। এবং হাটে বাজারেও তিনি দেনা পাওনা তিনি অনুবাদ করেছিলেন, সেটা পাওয়া যায় না। জগদীশ চন্দ্র লিখলেন যে তোমার অনুবাদ করা হচ্ছে, রবীন্দ্রনাথ বললেন কে? মিসেস উইলসন অনুবাদ করছেন, মিসেস উইলসন। জগদীশ চন্দ্র লিখলেন যিনি অনুবাদ করছেন তুমি তাকে চেনো, যেহেতু তিনি নাম প্রচারে অনিচ্ছুক তাই তার নামটা তোমার কাছে প্রকাশ করছি না। আচ্ছা, রামকৃষ্ণ মিশনের এমন কেউ আছেন মানে স্বামীজি ছাড়া, যিনি স্বামীজি চলে যাবার পরেও নিবেদিতার সঙ্গে যেগুলো? স্বামী সদানন্দজি। স্বামী সদানন্দজি, দেখুন নিবেদিতা দুজন বন্ধু ছিলেন, একজন ছিলেন স্বামী স্বরূপানন্দজি। আপনি যার কথা অনেক অদ্বৈত আশ্রমের অদ্বৈত মানে প্রবুদ্ধ ভারতের এডিটার, মায়াবতীতে মারা যান, তিনি নিবেদিতার খুব বন্ধু ছিলেন। স্বামী সদানন্দজি ছিলেন কলকাতায়, স্বামীজির প্রথম যে সন্ন্যাসী শিষ্য, নিবেদিতার ভীষণ বন্ধু ছিলেন। নিবেদিতার সঙ্গে শ্রীমার যদি অল্প একটুখানি, অলিবুলের বিখ্যাত চিঠি আছে, অলিবুলকে হাসপাতালে দেখতে গেছেন নিবেদিতা আমেরিকাতে, মাকে লিখছেন যে আমি গির্জা এসেছি, ঘন্টা বাজছে এবং এখানে আমার তোমার সেই সুন্দর মুখটা, স্নিগ্ধ মুখের কথা মনে পড়ছে। মজা হচ্ছে একটিমাত্র চিঠি পাওয়া যায়, যে চিঠিতে নিবেদিতা বাংলায় খুকি লিখেছে। তাই নাকি? বাহ, আর তো কোনো চিঠি পাওয়া যায় নেই, আর কোনো চিঠি পাওয়া যায় না। কারণ শারদা মা নিবেদিতাকে জিজ্ঞেস করতেন নাম, তো বলেছিলেন যে মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামী শুভদানন্দজি উপস্থিত ছিলেন, তিনি বলেছিলেন মাদার উইল নট বি এবল টু আটার সাচ এ বিগ নেম, শি উইল কল ইউ খুকি। এই একটি মাত্র চিঠিতে পাওয়া যায় বাংলায় নিবেদিতা খুকি লিখছেন। বাহ, সত্যি এই আলোচনার বোধহয় কোনো, এই আলোচনা কি জানেন তো, এই আলোচনার যেমন শেষ নেই একটা দিকে, তেমনি আলোচনার গভীর ভাবে প্রয়োজন আছে দুটি কারণে। এক, মানুষের ভুল ভাঙানোর জন্য। দুই, মানুষকে তার প্রেক্ষিতে বিচার করা ভীষণ প্রয়োজন। এবং এই আলোচনা আপনি যত করবেন আপনি তত ঋদ্ধ এবং সুন্দর হবেন ভেতর থেকে। 100%। অ্যাটলিস্ট আমার তো কোনো সন্দেহ নেই। না, কারোর সন্দেহ থাকার কথা নয়। ভালো, যা ভালো তা ভালো, যা ভালো তা ভালো, যা খারাপ তা খারাপ, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। সত্যি বলতে গিয়ে আমার আপনার যা প্রফেশন, বা আমি তো এখন রিটায়ার্ড লোক, কিন্তু এই যে আমরা বাকচক্র বলুন, এই পডকাস্ট বলুন, এটা করছি কারণ দুজনেরই মনের তাগিদে, তাই তো? এই যে পজিটিভ সাইকোলজি এখন উঠছে সারা পৃথিবীতে, আজকাল তো মনোবিজ্ঞানীরা মনে করছেন যে পজিটিভ থটস, সে আলোচনা মানুষকে অন্য জগতে নিয়ে যায়। জাপানে একটা এক্সপেরিমেন্ট হয়েছে, দুটো কৌটো জল একটা বৌদ্ধ মন্দিরের সামনে রাখা হলো, আরেকটা ক্লাবের সামনে রাখা হলো। দেখা গেল বৌদ্ধ মন্দিরের জলটা অনেক আগে ক্রিস্টালাইজড হয়েছে than the pot that was kept outside a club. বিজ্ঞানীরা অন্যরকম ব্যাখ্যা দেবে, ব্যাখ্যা দিচ্ছে আজকে যে পজিটিভ থট, বিজ্ঞানীরাই দিচ্ছে একদম। এবং পজিটিভ থটস এর কোনো প্যারালাল নেই। যত আপনি সৎ আলোচনা করবেন তত মনটা ভালো থাকবে, আর আপনি যত অসৎ আলোচনা করবেন দেখবেন অসৎ আলোচনার মুশকিল হচ্ছে যে কিছুদিন পরেই বোর্ডডাম চলে আসে। আপনি সারাদিন নিবেদিতা নিয়ে আলোচনা করুন না, কোনো বোর্ডডাম আসবে না। এও ঠিক তাই, এটা মানুষের ভুল কাটানো দরকার। নিবেদিতার সঙ্গে স্বামীজির কি সম্পর্ক ছিল, রবীন্দ্রনাথের সঙ্গে কি সম্পর্ক ছিল, সারদা মার সঙ্গে নিবেদিতার কি সম্পর্ক ছিল, আপনি যত বেশি জানাবেন মানুষকে তত জানবেন। দেখুন, আরেকটা কথা সুজিতদা মনে রাখতে হবে, এখনকার বহু ছেলে মেয়ে আছে তারা বিবেকানন্দ মন দিয়ে পড়তে চান, পড়েনও,
কিন্তু এই যে তথ্যটা আপনি এখানে দিচ্ছেন, এই দেখে তারা আরো ভালো করে পড়তে শুরু করবে। ঠিক ঠিক। তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে, আমার সঙ্গে যোগাযোগ করবে, তারা আরো বই পড়বে, জানবে। যত বেশি জানবে তত বেশি চিনবে এবং নিজেকে চিনতে পারবে। কি আর বলবো, অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের সময়ের ঔৎসুক্যের কোনো শেষ নেই, আলোচনার কোনো শেষ নেই। আমি আশা করব যে দর্শকরা কিছুটা না হলেও ঋদ্ধ হচ্ছেন বা উপকৃত হচ্ছেন। এইভাবেই আপনাদের উৎসাহ আমাদের দিতে থাকুন এবং আমরাও আশীর্বাদ করব আমরা যেন এই পডকাস্ট চালিয়ে যেতে পারি। এবং আমি পার্সোনালি পবিত্রকে ধন্যবাদ দেবো এই আইডিয়াটা আনার জন্য। ভালো থাকবেন, নমস্কার।